ওইসব অঘটন টঘটনের শিকার হওয়া অন্য দলগুলোর জন্য, অস্ট্রেলিয়ার জন্য না। মানে বিশ্বকাপের মতো মঞ্চে এসে অস্ট্রেলিয়া এরকম যখন তুলনামূলক দুর্বল দল পায় তখন তারা অঘটনের শিকার হবে কি, কত ডোমিনেট করে জিততে পারে, জিতবে, সেইটাই থাকে হচ্ছে গিয়ে দেখার বিষয়। এবং নামিবিয়াকে তারা একেবারে উড়িয়ে দিল, একেবারে গুড়িয়ে দিল। 9 উইকেটে জিতেছে, ব্যাপার শুধু সেটা না, ব্যাপার হচ্ছে 86 বল হাতে রেখে জিতেছে। টি-20 ওয়ার্ল্ড কাপ ইতিহাসে এর চেয়ে বল হাতে রেখে জেতার ঘটনা আর একটা মাত্রই আছে। 2014 সালে চট্টগ্রামে শ্রীলঙ্কা জিতেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে 90 বল হাতে রেখে। অস্ট্রেলিয়া নামিবিয়ার বিপক্ষে এই জয়ে তাদের সুপার 8-এ খেলাটা অফিসিয়ালি কনফার্ম করলো, টানা তৃতীয় জয়ে 6 পয়েন্ট নিয়ে। আর তাতে করে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কিন্তু কপালে চিন্তার ভাঁজটা আরও একটু গভীর হলো। কেননা অস্ট্রেলিয়ার লাস্ট যে ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও কিছু না, হারলেও কিছু না। কেননা এবারের ওয়ার্ল্ড কাপে আবার গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 8-এও কোয়ালিফাই করাতে কোনো লাভ ক্ষতির কিছু নাই। ওই জায়গাটাতে সিডিং আগে থেকেই করা রয়েছে। ফলে অস্ট্রেলিয়া যখন সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলেছে, তাদের আর ওই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার তাড়াটা নাই। স্কটল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটাতে বরং প্রথম একাদশের বেশ কিছু খেলোয়াড়কে তারা বিশ্রাম দিয়ে খেলাবে, সেইটাই প্রত্যাশিত। আর যদি স্কটল্যান্ড ওইখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, ওই যে শুরুতেই বললাম যে ছোট দল আবার অস্ট্রেলিয়াকে কিভাবে হারিয়ে দেয় ওয়ার্ল্ড কাপে, কিন্তু ধরেন ওরকম কিছু যদি হয়েই যায়, ইংল্যান্ড শেষ। বিশ্ব চ্যাম্পিয়নের ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ড থেকে বিদায়। যাই হোক, সেই গল্প পরের গল্প। এই যে ম্যাচটাতে অস্ট্রেলিয়া এইরকম ডোমিনেট করে জিতেল, সেইখানে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আচ্ছা, একটা ম্যাচে একটা দল 72 রানে অল আউট হয়েছে, আরেকটা দল সেই রান চেস করে জিতে গেছে মাত্র 5.4 ওভারে পাওয়ার প্লের মধ্যে। এখানে আপনি টার্নিং পয়েন্টটা খুঁজে বের করবেন কিভাবে? মানে ম্যাচের তো একটা মোমেন্ট লাগবে, যেই মোমেন্ট থেকে ম্যাচটা কোনো এক দলের পক্ষে চলে গেল। হ্যাঁ, এখন বলতে পারেন যে অস্ট্রেলিয়া টসে জিতে আগে যে তারা বোলিং নিয়েছে, এটা একটা টার্নিং পয়েন্ট। আপনি বলতে পারেন তারা আগে বোলিং নিয়ে শুরুতেই যে ব্যাকফুটে ঠেলে দিয়েছে নামিবিয়াকে, পাওয়ার প্লেতে 17 রানের মধ্যে 3 উইকেট তুলে নিয়েছে। জশ হ্যাজেলউড যেটা আসলে শুরু করেছিলেন, কামিন্স একটা উইকেট পেলেন, আবারও হ্যাজেলউড উইকেট পেলেন, ওইটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। অথবা বলতে পারেন যে না, এরপরে যখন অ্যাডাম জাম্পা বোলিংয়ে আসলেন, বোলিংয়ে আসার পরে এই লেগ স্পিনার টানা 4টা ওভার বোলিং করেছেন এবং সেখানে তিনি 12 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের প্রথম টি-20 বোলার হিসেবে, মানে টি-20 ফরম্যাটে ছেলেদের, তিনি 100 উইকেট পেলেন। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন সেই অ্যাডাম জাম্পা। তার বোলিং স্পেলটাকেও আসলে বলতে পারেন। ওই অ্যাডাম জাম্পা যখন বোলিং স্পেলটা শেষ হয়, তার 4th উইকেটে যখন তিনি নেন, তখন 43 রানে 8 উইকেট পড়ে গেছে নামিবিয়ার। তারপর যে তারা 72 পর্যন্ত গিয়েছে, সেটাই তো আসলে বেশি। এখন এইগুলো চাইলে যে কোনো কিছুকে আসলে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন, কিন্তু এগুলোর আসলে ঠিক কতটা ইম্প্যাক্ট ওই ম্যাচের হিসাবে আসলে ছিল, টার্নিং পয়েন্টের হিসাবে আসলে ছিল, সেটা একটা প্রশ্ন। ওদের ইনিংসে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে নামিবিয়ার ইনিংসে, তাদের ক্যাপ্টেন যে গেরহার্ড এরাসমাস, তিনি তার প্রথম 16টা বলে কোনো রান নিতে পারেননি। টি-20 ক্রিকেটের ইতিহাসে কিন্তু প্রথম 16 বলে রান নিতে পারেননি, এই ঘটনা এর আগে আর ঘটেনি। ফলে এরাসমাস এই জায়গায় একটা ইতিহাসে নিজের নামটা লিখে ফেললেন। তারপরে তো অবশ্য তিনি ইনিংসটা শেষ করেছেন 43 বলে 36 রান করে, অর্থাৎ প্রথম 16 বলে তিনি কোনো রান নেননি, পরের 27 বলে তিনি 36 রান নিয়েছেন। তার ইনিংসটার কারণেই কিন্তু নামিবিয়ার স্কোরটা ওই যে চলে যেতে পারে 72 পর্যন্ত। আর ওই স্কোর তারা করতে নেমে অস্ট্রেলিয়া টার্গেটই করে নেমেছিল, মনে হয় যে পাওয়ার প্লের মধ্যেই শেষ করে, আর যত তাড়াতাড়ি শেষ করি ততই ভালো, এবং সেটা তারা করতে পারছে। ইনফ্যাক্ট একদম ইনিংসের প্রথম বলটাতেই কিন্তু ট্রাভিস হেড রান আউট হয়ে যেতে পারতেন, যদি ওইটা ডিরেক্ট হিটটা থ্রোটা যদি হচ্ছে গিয়ে লেগে যেত, সেটা হয়নি। ডেভিড ওয়ার্নার সেকেন্ড ওভারে ডেভিড ভিসার উপরে নামিবিয়ার, তার উপরে হচ্ছে গিয়ে চড়াও হলেন, 6-4 মেরে তারপরে বলে আউট হয়ে গেলেন। তারপরে 8 বলে তিনি 20 রান করে আউট হয়েছেন। স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 250। আর শেষ পর্যন্ত ট্রাভিস হেড নট আউট ছিলেন 17 বলে 34 করে, স্ট্রাইক রেট হচ্ছে 200। মিচেল মার্শ নট আউট ছিলেন 9 বলে 18 রান করে, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 200। ফলে তার ওই ডোমিনেট করে 5.4 ওভার অর্থাৎ 34 বলের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আলাদা করে তাই ভাই, এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলাটা খুব 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 কঠিন। হ্যাঁ, পিচটা একটুখানি বোলিং সহায়ক ছিল, স্পেশালি পেস বোলারদের সহায়ক ছিল। এন্টিকার উইকেটটা, বলে সুইং পাচ্ছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলাররা, ওইখানে বাউন্সও ছিল একটু খানিকটা বেশি, সেই সুবিধাটা তারা কাজে লেগেছেন। মিচেল স্টার্ককে কিন্তু আবার এই ম্যাচটাতে তারা বিশ্রাম দিয়েছিলেন, ইনজুরি একটু কনসার্ন রয়েছে। নাথান এলিস খেলেছেন, ফলে তাদের ওই পেস বোলার কামিন্স বলেন, হ্যাজেলউড বলেন, নাথান এলিস বলেন, মার্কাস স্টোয়নিস বলেন, সবাই কিন্তু সেই সুবিধাটা কাজে লেগেছেন। আচ্ছা ঠিক আছে যান, তাহলে আমি হচ্ছে কি যে টস যে অস্ট্রেলিয়া জিতেছে সেইটাকেই টার্নিং পয়েন্ট বললাম। আপনি কি বলবেন? এবং আপনি কি মনে করেন কি না যে
অস্ট্রেলিয়ার এই জয়ে লাস্ট ম্যাচটা স্কটল্যান্ডের বিপক্ষে যেহেতু সেইখানটাতে তারা একটুখানি রিল্যাক্স থাকবে, ইংল্যান্ডের বাদ পড়ে যাওয়ার চান্স কি আছে?